জুলাই আন্দোলনের সময় আপনাকে মানুষ একভাবে দেখেছে। এরপরে আপনার শ্বশুর, তাকে নিয়ে আপনি অভিযোগ করলেন। আপনার হাসব্যান্ডের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল। শেষমেষ এনসিপি নেতা তুষারকে নিয়ে আপনি অভিযোগ করলেন। নানান কারণে আপনি নানান ঘটনার জন্ম দিয়েছেন। এখন মূলত তুষারের ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের সঙ্গে আপনার কথোপকথন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। উম আ তারপরে এখন আপনি তার বিরুদ্ধে রিপোর্ট করে তার ফেসবুক নাকি আপনি গায়েব করে দিয়েছেন। বিষয়টি সত্য নাকি? ইলিয়াসের সাথে আমার কথোপকথন হয় হচ্ছে ২০২১ সাল থেকে। পিনাকিদা আর ইলিয়াস হোসেন এদের সাথে আমার একটা সময় রেগুলার কথা হতো। আর ওর যে আ ইবলিশ, ইলিয়াসের নাম না নেই, সে হচ্ছে ইবলিশ। ইবলিশের যে Facebook বা যা কিছু হয়েছে সেটা কেউ করেছে। নীলা ইসরাফিল একা করেনি। বাট কেউ করেছে। বাট আমি যেটা বলেছি যে ওর বাংলা এডিশন আমি খেয়ে দিব। এটা যেভাবে উন্মুক্তভাবে আমি বলেছি, which is true, ওইটা আমি হয়তো করব। যদিও আমি মব সন্ত্রাসী বা মববাজিতে বিশ্বাসী না, বাট ওর জন্য এটা আমাকে করতে হয়। কেন এতটা? তার সঙ্গে তো একসময় আপনাদের বন্ধুত্ব ছিল। তাদের দিক নির্দেশনা নিয়ে আপনারা জুলাই আন্দোলন করেছিলেন। ব্যাপক ফ্যান আপনারা ছিলেন, তাই না? তো হঠাৎ করে এত শত্রুতা কেন হলো? আচ্ছা, ২০২১ সালে যখন ওর সাথে আমার কথা হচ্ছিল, তখন বেসিক্যালি ও আমার থেকে তথ্য নিচ্ছিল। ওইটা আমি বুঝি নাই। ও হাসান আরিফকে আ অনেক কিছু করে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি যখন বললাম যে, "না, আমি হাসান আরিফকে সরিয়ে দিতে চাই না। আমি চাই যে আমার বাচ্চা দুটো জানি আমার কাছে আসে।" কিন্তু ওর প্ল্যান ছিল হাসান আরিফকে সরিয়ে দেয়া। যেটার সাথে আমি কখনোই একমত হই নাই এবং ও আমাকে অনেকবার বলেছে আমি যাতে ওর সাথে লাইভে গিয়ে সবকিছু খোলাসা করি, বলে ফেলি। কিন্তু আমি বলছি যে, "আমার ২ টা বাচ্চা আছে। আমার বাচ্চাদের ওয়েলফেয়ার এর কথা চিন্তা করে, তাদের বেস্ট ইন্টারেস্ট এর কথা চিন্তা করে আমি সবকিছু উন্মুক্তভাবে প্রকাশ্যে বলতে পারি না। এটা আমার নৈতিকতার মধ্যে যায় না।" কিন্তু সে আমাকে ফোর্স করতেছিল। তারপরে আমি একটা সময় ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। লাস্ট ওর সাথে আমার কথা হয়েছিল যখন আমি রমনা থানা ঘেরাও করি। ঐদিনও আমাকে সে বলছিল যে, "আপা আমার সাথে লাইভে আসেন।" সেদিনও আমি মানা করেছি। এরপরে আবার কথা হয় এই যে তুষারকে কেন্দ্র করে। জি। আমি একটু এই তুষারকে কেন্দ্র করে যে কথা হয়, তুষার তো বহাল তবিয়তে আছে। আপনি কি এনসিপি তে এখনো আছেন নাকি? নো, 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 নো। আমি তো এনসিপি থেকে পদত্যাগ করেছি কবেই। আমি শুধু এনসিপি থেকে তুষারের জন্য পদত্যাগ করিনি। এনসিপি যে নৈতিকতা, সেই আদর্শের সাথে নীলা ইসরাফিলের আদর্শের কোনো মিল নাই। এইজন্য আমি পদত্যাগ করেছি। এনসিপির আদর্শটি কি? এনসিপি বিশ্বাস করে না নারীদের ক্ষমতাকে। নারীরা যে আ নারীরাও যে মানুষ, নারীরা যে মানুষের কাতারে পড়ে, নারী বিদ্বেষী একটা সংগঠন তারা। তারা নারীদের ক্ষমতায়নকে মূল্য দেয় না এবং তারা জুলাইকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়। যেটা আ আমি চাই না। যেমন কিছু সংখ্যক মানুষ আছে 1971 কে কেন্দ্র করে আ দেশ গঠন করতে চায় বা ওইটাকে পুঁজি করে দেশ গঠনের কথা বলে। একইভাবে এনসিপি শুধুমাত্র জুলাইকে কেন্দ্র করে দেশ গঠনের কথা বলে। কিন্তু ওরা দেশ গঠনের কথা যে বলে তা না। ওরা শুধু বলে এটা করব, সেটা করব। এই যে হুমকি-ধামকি দেওয়ার রাজনীতি করে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা যে সংস্কারের কথা বলে বা নতুন রাষ্ট্র গঠনের কথা বলে। নতুন রাষ্ট্র গঠন বলতে আসলে কি বোঝায়? সংস্কার কাকে বলে? সেটা কি খায়? মাথায় দেয়? কি করে? ওরা জানে না। কিছুই জানে না। শুধু হুমকি। এটা করে দিব, সেটা করে দিব, অমুককে দেখিয়ে নিব, তমুককে দেখে নিব। আরেকটা গণঅভ্যুত্থান হবে, আরেকটা ৭১ হবে। এই ধরনের হুমকি-ধামকির কথাগুলো আসলে খুবই মনে হচ্ছে lame। সো এই জায়গা থেকে আমি বের হতে চাইছি। আমি যে হ্যাঁ, এজ এ মেম্বার, পলিটিক্যাল মেম্বার আমি যে আ ওদের সাথে কথা বলি নাই বা নেগোসিয়েশন করার চেষ্টা করি তা না। আমি নাহিদের সাথে কথা বলেছি সেপারেটলি। আমি আসিফের সাথে কথা বলেছি সেপারেটলি এবং আমি সাংগঠনিকভাবে ক্লোজ ডোর মিটিং করে ওদেরকে বুঝিয়েছি যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে। আমার কাছে এটা মনে হচ্ছে। কেউ হচ্ছে আমার সঙ্গে মতের সাথে একমত হয়েছে কিন্তু সামনের সারিতে যারা আছে, সার্জিস, নাহিদ এরা যারা আছে, এরা আমার সঙ্গে এক নাহিদ যদিও মাথা দুলিয়েছে কিন্তু একমত হয়নি। জি, জি, কিন্তু সরি। এখন তো এই এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এক্সাক্টলি। এটা হচ্ছে নেমোখারাম মোনাফিকদের কাজ। ওরা আসলে বুঝিয়ে দিচ্ছে। দেখেন যদি ওরা জামাতের সাথে অ্যালাইন করে, তার মানে হচ্ছে ওরা শুধুমাত্র
ক্ষমতায় যেতে চায়। আর আমরা কি মনে করি, আমার আদর্শ কি বলে যে যখন একটা মানুষ ইলেকশন করে নির্বাচিত হবে, সে হচ্ছে রাষ্ট্রের বহনটাকে কাঁধের উপরে ভার মানে বহন করবে, সে হচ্ছে দায়িত্ব নিল, এটা হচ্ছে বিগ রেসপন্সিবিলিটি ফর আস, আমাদের সাধারণ মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যারা হচ্ছে নির্বাচিত হবেন, তারা হচ্ছে এই দায়ভারটা তারা গ্রহণ করবে। কিন্তু এই যে জামাত ইসলাম এবং এখন আবার যুক্ত হয়েছে জামাতের সাথে এনসিপি, এরা মনে করছে এটা একটা ক্ষমতা, এই ক্ষমতা আমাদের যাইতে হবে, এই ক্ষমতা মানে হচ্ছে অনেক কিছু হাসিল করে ফেলা। এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভে ওরা গণঅভ্যুত্থানকে অপমানিত করলো। যদি এনসিপি জামাতের সাথে সংগঠিত হয়, তাহলে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হবে না, এটা হচ্ছে 1971 সালে ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে অপমান করা হবে, যে সমস্ত বুদ্ধিজীবীদের কারণে আজকে আমরা বাংলাদেশটাকে পেয়েছি। জি, দেখুন, আপনি অনেকগুলো কথা বলেছেন। ধরতে গেলে একটি, একটি করে ধরতেই হয়। কিন্তু আপনি শেষটা যেখানে শেষ করেছেন, সেখান থেকে যদি আসি, যে আপনি বলছেন যে জুলাই অভ্যুত্থানের এরা এনসিপি জামাতের সঙ্গে যুক্ত করলে এটা একটা বেইমানি, রাইট? মুনাফিকি। এক্স্যাক্টলি। তো হুম। তারা তো জামাতের সঙ্গে আগে থেকেই ছিল। আপনারা কেন বুঝলেন না? তারা যে জামাতেরই একটা টিম, বি টিম, সি টিম, ডি টিম, জামাতের অনেকগুলো মাথা। সেই মাথার একটা অংশ। তো আপনাদের এটা আচ্ছা। বুঝতে কি পারেননি আপনারা নাকি? না, শুরু থেকে তো হচ্ছে আমি আমার পারিবারিক সংকট নিয়ে ঝামেলায় ছিলাম। আমি ওভাবে রাজপথে সময় দিতে পারি নাই। আমি নেপালে ছিলাম, আপনি জানেন। যখন আমরা হচ্ছে আমি শপথ গ্রহণের পরেই হচ্ছে পারিবারিক জটিলতায় জড়িয়ে পড়ি। এরপরে হচ্ছে আমাকে পলায়ন থাকতে হয়েছে আমার সেফটির জন্য। নেপালে চলে যাই। কিন্তু নেপাল থেকে আমি আমার কার্যক্রম অনলাইনে চালাচ্ছিলাম। কিন্তু যবে আমি রাজপথে আসি, তবে থেকে একটু, একটু করে অনুভব করি। আর সেদিন আমি কনফার্ম হই যেদিন আমরা হচ্ছে আপনার মনে আছে কিনা, মানিক মিয়া এভিনিউতে আমাদের নারীমৈত্রিক একটা প্রোগ্রাম হয়। আমরা যেখানে সমস্ত নারীরা একত্রিত হয়েছিলাম নারীদের হিস্যা বুঝে নেয়ার জন্য। নারীর ডাকে সেদিন মৈত্রী যাত্রা। না, হ্যাঁ, হ্যাঁ। ঐদিন হচ্ছে আমি যখন প্রোগ্রামটা শেষ করে সন্ধ্যাবেলা আমি এনসিপি তে গেলাম, তখন সবাই আমাকে মানে ধরছে যে, "আপনি কেন এই প্রোগ্রামে গেছেন? আপনি যেয়ে বলতেছেন আ হিস্যা" মানে একটা স্ল্যাং বলতেছে যে, "বেশ্যা, আপনি এদের সাথে যুক্ত হইছেন কেন?" আমি তখন খুব সারপ্রাইজড হইছি। আরে ভরা মজলিসে নারীদেরকে নিয়ে এভাবে কটাক্ষ করে কথা বলছে। তোমরা সেখানে ছিলা, সেখানে তোমরা প্রতিবাদ করো নাই। কিন্তু আমরা এজ এ উইমেন আরেকটা উইমেনের সাথে বা আমাদের যে নারীদের যে আ অধিকার, সেটা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদেরকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা উচিত। সেই জায়গায় তোমরা আমাকে সবাই মিলে এভাবে ধরছো যে আমি কেন এখানে গেছি। তখন আমি আস্তে, আস্তে জানতে পারি, ও ওকে, এর মধ্যে তো জাওয়াদ ইসলাম ইনভলভড দাদা। ওকে, জি, সেদিন আমি জানতে পারি সেদিন আমি কুইট করেছি। ওকে। এমনিতে ধরেন আ ইলিয়াস এবং পিনাকি, হ্যাঁ? হুম, এরা তো বরাবরই নারী বিদ্বেষী। নারীদের নিয়ে যাকে তাদের তাদের যে সমস্ত শব্দ তারা নারীদের প্রতি ব্যবহার করে, এগুলো আমি মুখেও বলতে পারব না, হ্যাঁ? এক্সাক্টলি। আমি আমি শুনি না, কিন্তু ইদানিং একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে হাউ দে আর। তো আপনারা কি আপনি ২০২১ সাল থেকে তাদের সঙ্গে আপনার সম্পর্ক, কথা বলেন। তারা তো এই নারীদের প্রতি যেই উম অসম্মান করে যে সমস্ত শব্দচয়ন তারা করে, হ্যাঁ? আ আপনাদের কি আগে লাগেনি এই কথাগুলো গায়ে, যে নারীদেরকে তারা অসম্মান করে? আচ্ছা, আমি যখন ইলিয়াসের সাথে কথা বলতাম আমাকে আপা, ম্যাডাম ছাড়া কথা বলত না। না, যেহেতু আমি ওইটা আপনার ইন হাসানাইফের পারসন। ওইটা আপনার সঙ্গে ইন হ্যাঁ, পারসন কিন্তু কমিউনিকেশন। আ কিন্তু পাবলিকলি উনারা যে ভিডিও বানায়, না, না, সেখানে না, না। অনেকগুলো আমি নারী নিয়ে ইলিয়াস সম্পর্কে জানতাম না। ওকে। আমি ইলিয়াসকে দেখা শুরু করেছি বা ইলিয়াস সম্পর্কে জানা শুরু করেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে। জুলাই গণঅভ্যুত্থানের আগে ইলিয়াসের কোনো ভিডিও, কোনো স্ট্যাটাস, কোনো কিছু আমি পড়ি নাই। আমাকে আপনি যে ইলিয়াসের বললেন সাথে আপনি ২১ সাল থেকে কথা বলেন? হ্যাঁ, ২১ সাল থেকে আমি কথা বলি, কিন্তু ওর এক্টিভিটিস আমি জানি না। ও কি করে এক্টিভিটিস কিছু মানে জানি না। কিসের আমাকে ভিত্তিতে পিনাকিদা বলছে আপনাদের আপনাদের পরিচয়টা হলো, জানাজানিটা হলো কিসের ভিত্তিতে? আমাকে পিনাকিদা বলছে, বেসিক্যালি পিনাকিদার সাথে আমার কথা হইতো। তো পিনাকিদা আমাকে বলছে, "নীলা, আমি তো হচ্ছে এই টাইপের ভিডিও-টিডিও নিয়ে কথা বলি। তুমি ইলিয়াসের সাথে একটু কথা বলো। আমি ইলিয়াসের নাম্বার দিচ্ছি।" তো ইলিয়াসের নাম্বার আমাকে দেয়। আমি ওখান থেকে ইলিয়াসের সাথে কথা বলি। আমি ইলিয়াসের সাথে কথা বলি যে পিনাকিদা আ আমরা একটা মানে আমার যতগুলো বন্ধু সবাই অনেক 50 আপ। মানে আমি খুব আ বুদ্ধিভিত্তিক মানুষের সাথে কথা বলা পছন্দ করি বা আমার সার্কেলটাই হচ্ছে সব ও বয়স 40 হলে আপ, 50 আপ। বুদ্ধিবৃত্তিক হয় বুঝি?
মানে সবাই খুব ম্যাচিউর লোকজনের সাথে আমার ওঠা বসা। তো সেই জায়গা থেকে ইলিয়াসের সাথে যখন কথা বলি আমি ইলিয়াসকে ছোট ভাই মনে করেছি। আমি যদিও ওকে কখনো দেখি নাই। ওইভাবে কথা বলতাম, ইলিয়াসও আমাকে আপা, আপা বলে সম্বোধন করতেন। তো পিনাকিদা আমাকে লয়ারের নাম্বার, ইলিয়াসের নাম্বার, কনক স্যারের নাম্বার, পিনাকিদা হচ্ছে এদের সাথে আমাকে কথা বলিয়েছে। পরবর্তীতে জুলাই আর ওই সময়টা আমি এত পরিবারের বাচ্চা। পিনাকির সঙ্গে পরিচয়টা কিভাবে আপনার? পিনাকিদার সাথে পরিচয়টা আমি কিভাবে জানি হইলো। আমি এটা ভুলে গেছি। পিনাকির সাথে কে আমাকে জানি পরিচয় করাইছে। ও ওকে। পিনাকিকে যারা হচ্ছে দেশ থেকে তাড়িয়েছে, মানে হেল্প করেছে, তাদের কিছু বন্ধু-বান্ধব তো আবার আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। আমি তো বলছি আপনাকে যে কিছু সিনিয়র আমি আমার চাইতে বয়সে যারা ডাবল তাদের সাথে আমার বন্ধুত্ব। তো কারো না কারো মাধ্যমে হয়েছে আরকি। বুঝতে পেরেছি। এখানে ২-১ জন মন্তব্য করেছেন যে ২০২৪ এ দেশটাকে ধ্বংস করা হয়েছে, যার খেসারত এখনো দিতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আম এটা 50-50, দেশটাকে ধ্বংস করা হয় নাই। দেশটাকে এই হচ্ছে এই যে এখানে একজন মন্তব্য করেছেন যে ২০ বছর পিছিয়ে দিয়েছেন। এখন কি আপনি অনুতপ্ত? না, অনুতপ্ত কেন হব? ২০ বছর কেন পিছিয়ে দিব? আপনারা এটা একটু চিন্তা করেন। এটা আপনাদেরকে অবশ্যই এটাকে গাণিতিকভাবে চিন্তা করতে হবে। ক্যালকুলেটিভলি এবং লজিক্যালি চিন্তা করতে হবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে শুধু না, যেকোনো দেশেই গণঅভ্যুত্থানের পরে বা একটা বিপ্লবের পরে দেশের মধ্যে একটা সংকট তৈরি হয়। আপনি যদি 1971 কে দেখেন, 1971 এর পরেও কিন্তু বাংলাদেশে একটা মহামারী তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বরং বাংলাদেশ এই মুহূর্তে অনেকটা সামনের দিকে এগিয়ে আছে। তো একটা বিপ্লব যখন একটা তো দেশের মধ্যে ঘটে তাহলে যায় তখন দাঁড়ান। তাহলে সেটা বুঝেন যে এই বিপ্লব পরবর্তী সময়ে অনেক সময় অনেক সময় না, একদম হুম, হুম, অবধারিতভাবেই একটা হুম, অস্থিরতা থাকে। হ্যাঁ? তো আপনারা এক্সাক্টলি। এখন ২৪ এ বোঝেন, কিন্তু ৭১ এর মুক্তিযুদ্ধ ওটা একটা যুদ্ধ ছিল। জি, ওইটা একটা জনযুদ্ধ ছিল। সেই জি, যুদ্ধের পরে দেশের যে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগেছিল, হুম। এটি আপনারা বোঝেন না। এটি আমরা বুঝি না মানে? মানে ওই যে বলে সবসময় তো ওই ৭১ এর পরে মুজিব সরকারের, বঙ্গবন্ধু সরকারের সমালোচনা করা হয় যে তারা এই করেছে, ওই করেছে, সেই করেছে, রাইট? হুম, তো সেই সমালোচনাটা তাহলে কেন হয়? এখন এখন এই ধরেন গত ১৭ মাসে বাংলাদেশে যা ঘটে গেছে, এই হুম। ব্যাপারে আপনার মূল্যায়নটা কিরকম? আমি আপনার বিভিন্ন রকম ভিডিও দেখি। সেখানে আপনি একটু আগেও বলছিলেন যে আপনারা মুনাফিকির শিকার হয়েছেন কিংবা আপনারা এক ধরনের প্রতারিত হয়েছেন। আম আম আপনারা বলছেন তো এইজন্য আমি না, আমি আপনার হ্যাঁ, আর শুধু যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি আমারটা বলতে পারবো। সবার জি, হয়ে আমি বলতে পারব না। জি, যদি আপনারটাই বলুন। পার্সোনালি নীলাকে জিজ্ঞেস করেন। জি, যে আপনারটাই বলুন আপনি। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে কোনো এক্সপেকটেশন নিয়ে আমি ফিল্ডে নামি নাই। রাজপথে নীলা ইসরাফিল কোনো এক্সপেকটেশন নিয়ে যায় নাই। সে মনে করেছে যে আমার বাচ্চা, আমার বড় মেয়েটা মাইরিন আরিফ, ও বলতেছিল, "মামি আমাকেও কি মেরে ফেলবে? আমিও তো স্টুডেন্ট।" ও ক্লাস 2 তে পড়ে। তো ও আসলেই তো স্টুডেন্ট। কিন্তু ও আমাকে যখন এই প্রশ্নটা করে আমি আমি তখন ওকে উত্তর দিতে পারি না। এক্সাক্টলি, শি ইজ অলসো স্টুডেন্ট। তো ওই জায়গা থেকে আমি আমার শিশুদের দিকে তাকিয়ে মানবতার চূড়ান্ত লঙ্ঘন হচ্ছিল, বাচ্চাদের উপরে, স্টুডেন্টদের উপরে নির্বিচারে গুলি চলছিল, হুইচ ইজ আমাকে ব্রেক করেছে। আমি সেই জায়গা থেকে রাজপথে নেমেছি। না, এখন এটা আপনি এখানে আমার শুধু কোনো যদি ইমোশনাল বলেন, ব্যাপারটা একটু আপনার সঙ্গে তো ইলিয়াস পিনাকির আগে থেকেই যোগাযোগ, তাই না? হুম, তারা কি হুম। আপনাকে প্রভাবিত করেনি? না। আমাকে কোনো কিছু প্রভাবিত করতে পারে না। আমি কারো মাধ্যমে biased হওয়ার মতো মানুষ না। আমি জেনে বুঝে সজ্ঞানে হচ্ছে রাজপথে নেমেছি এবং আমার ছিল, আমি জানতাম না যে আমি বেঁচে থাকবো। আমি জানতাম আমি মরে যাবো। কিন্তু আমি এটা জানতাম যে কিছু একটা হবে। জি। সেই কিছু একটা আচ্ছা, যে হাসিনা পলায়ন করবে সেটা জানতাম না। জি। নীলা, আমাকে একটা জিনিস বলুন তো, যে ধরেন এই যে আ পিনাকি, ইলিয়াস এর আগেও তীব্র ভাষায় নারী বিদ্বেষী ছিল। আপনি বলছেন যে আপনি তাদের কথা শুনেননি। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি মুক্তিযুদ্ধের প্রতি গভীর আস্থার কথা জানাচ্ছেন। অথচ অফ কোর্স। মুক্তিযুদ্ধ নিয়ে তারা বিভিন্ন সময়ে যে বিষোদগার উল্টো বয়ান তৈরির চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলি আপনাকে আঘাতপ্রাপ্ত করেনি? There are bitch, I'm sorry for my language, যারা হচ্ছে 1971 কে অস্বীকার করে বা তাদের 1971 এর যে যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র রয়েছে, যে মানুষগুলো আমাদের দেশে মারা গেছে, তাদের আত্মত্যাগকে যারা অস্বীকার করে তারা তো বাংলাদেশকে ভালোবাসেই না,
বরং তারা হচ্ছে ইন্টারন্যাশনাল টেররিস্ট, যারা হচ্ছে গলার মধ্যে বোম নিয়ে মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, তারা হচ্ছে সেই দলের। আপনি পিনাকি ইলিয়াস, আমি পিনাকির কথা বাদ দিচ্ছি, পিনাকির সাথে আমার কোনো কথা হয় না এর মধ্যে। ইলিয়াসের কথা যদি আমি বলি, ইবলিশ হচ্ছে সে যে মনে করেন যে আম না বুঝে না জেনে করতেছে বিষয়টাকে, তা কিন্তু নয়। সে জেনে বুঝে সজ্ঞানে এই সমস্ত বাজে কথাগুলো বলতেছে। এর পেছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে সে মোটা অঙ্কের ইন্টারন্যাশনাল টেররিজমদের কাছ থেকে টাকা পেয়েছে, শুধু টাকা না, সব ধরনের শেল্টার পাকিস্তানের যারা হচ্ছে ইন্টারন্যাশনাল টেররিস্ট, আমি নামটা ভুলে গেছি, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তিনি ওকে হচ্ছে সর্বোচ্চ লস্কর তৈয়বা ব্যাকআপ দিচ্ছে, ইকোনমিক্যালি থেকে শুরু করে ওকে সব ধরনের ব্যাকআপ দিচ্ছে।